আপনি আপনি কোথায় ছিলেন? সে কতক্ষণ ধরে খুঁজছি আমি। ইনান হাঁপাতে হাঁপাতে বলল। জেহফিল ইনানকে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিল। কোথায় ছিলে তুমি? ভারী কণ্ঠে বলল জেহফিল। শান্ত হয়ে আসলে ইনান জেহফিলকে নিয়ে হাঁটা শুরু করে। বলে, আপনাকে খুঁজতে বেরিয়েছিলাম। ভবনটা পুরো গোলক ধাঁধার মতো। আমার কাছে তো সব ভবনই একরকম লাগে। আমি সিরিয়াসলি ভেবেই আমি হারিয়ে গিয়েছি। থ্যাংক গড আপনাকে পেলাম। ইনান ঠোঁটে হাসি ফোটানোর চেষ্টা করলো, সফলও হলো। তারপর জেহফিলকে জড়িয়ে ধরল। জেহফিলকে একটু আদর আদর কথা বললে শান্ত হয়ে যাবে। জেহফিল ইনানের গাল ধরে নিজের কাছে নেয়। শোনো, আর কখনো একা একা অফিস থেকে বের হবে না। তুমি জানো আমি কতটা টেনশনে থাকি তোমাকে না দেখলে। আর কখনো যাবে না আমাকে না বলে, কেমন? জেহফিল ইনানের চুলে হাত বুলায়। ইনান বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। সেই মুহূর্তেই তার মাথায় আরেকটা বুদ্ধি খেলে গেল। জেহফিলের বাহু দুহাতে জড়িয়ে ধরে বলে, দোষটা তো আপনারই। আমি কি করেছি? ইনান দুঃখ পাবার ভান করে বলে, আর যদি মোবাইলটা থাকতো তাহলে তো আপনাকে কল করলেই পেয়ে যেতাম। আমার এত দৌড়াদৌড়ি করাও লাগতো না। যদি কোনো বিপদে পড়তাম তো কি হতো বলেন তো? এখানের কোনো ছেলে যদি আমায় অসহায় পেয়ে ক্ষতি করতো, মোবাইলটা থাকলে কিন্তু এসব হতো না। ইনান জেহফিলকে টেনশনে ফেলে আর চোখে তার দিকে চাকায়। জেহফিল কোনোভাবে যদি তার চাল বুঝে যায় তাহলে সে শেষ। তাই জেহফিলকে আরও টেনশনে ফেলতে ইনান মোবাইল না থাকলে আজ কি কি ক্ষতি হতে পারত সব বলতে লাগলো। ঠিক আছে শোনো, তোমাকে মোবাইল দিয়ে দেব, তবে তোমাকে কথা দিতে হবে তুমি আমাকে না বলে কোথাও যাবে না। ইনান ভেতরের উপচে পড়া খুশিকে খুব কষ্টে থামালো। বলল, আচ্ছা প্রমিস। জেহফিলকে কোনো সন্দেহ না করতে দেখে ইনান মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার বাবার সাথে একটু কথা বলতে পারবে। ভোরে কোনো কিছুর আওয়াজে ঘুম থেকে ওঠে ইনান। আওয়াজটা বারান্দার দিক থেকে আসছিল। তখন আকাশ পাতাল এক এক করে বৃষ্টি হচ্ছিল। চারদিক অন্ধকারে ছেয়ে গেছে। ইনান ঘুম ঘুম চোখে বারান্দায় গিয়ে নিচে তাকানো মাত্রই তার ঘুম কুপূর্বের মতো উড়ে গেল। নিচে ঝোপঝাড়ে ঢাকা অন্ধকার জলাশয়ের কাছে জেহফিল দাঁড়িয়ে, তার হাতে কতগুলো ফুলের গাছ। ইনান বারান্দায় তাকালো। ফুলের টব আছে কিন্তু একটাও গাছ নেই। 6টা টব ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। মাটির চারদিকে ছড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে অত্যাধিক ক্রোধের সাথে গাছগুলো তুলে ফেলা হয়েছে। জেহফিলের 2 হাতের মুঠোয় গাছগুলো প্রাণহীন অবস্থায় দুমড়ে মুচড়ে পড়ে আছে। ইনানের চোখ বড় বড় হয়ে গেল যখন দেখল জেহফিল একটা একটা করে ফুলগুলো হাতে পিষে মাটিতে ফেলছে। দৃশ্যটা দেখে ইনানের মাথায় পশু ছাড়া অন্য কোনো শব্দ মাথায় আসলো না। ইনানের চোখ তখনও গেল কয়েক টুকরো করা কদম গাছের দিকে। ফুল গাছগুলো পায়ে পিষে জেহফিল এগুলো কদম গাছের দিকে। জেহফিল একটা একটা করে কদম ফুল জুতোর তলায় গর্জন করে হিংস্রভাবে পিষে দিচ্ছে, যেন বহুদিনের ক্ষোভ মেটাচ্ছে। বৃষ্টিতে তার ঘাড় অবধি চুলগুলো কপালে ঘাড়ে লেপ্টে আছে। শরীর চুপচুপে ভেজা। তার চৌকস ধারালো মুখশ্রী অপ্রকৃতি স্থের মতো লাগছে। জেহফিলের কাজে আপনা আপনি ইনানের মুখ থেকে জোরে আওয়াজ বেরিয়ে আসলো। ইনানের আওয়াজ বৃষ্টির ঝমঝম আওয়াজ থেকে জোরে ছিল কিনা ইনান জানে না। তবে ইনানের আওয়াজ শোনা মাত্র কদম ফুলের ওপর থাকা জেহফিলের শক্ত ভারী পা থেমে যায়। ধীরে ধীরে ঘাড় কাত করে ইনানের দিকে চায়। জেহফিলের চেহারার দিকে তাকানো মাত্রই ভয়ের শীতল স্রোত সিঁড়ি দ্বারা দিয়ে বয়ে গেল। ঠিক এই চাহনিতেই প্রথম দিন রাস্তা থেকে রেস্টুরেন্টে ইনানের দিকে তাকিয়েছিল জেহফিল। জেহফিল বাঁকা হাসে আর কি যেন বিড়বিড় করতে থাকে। ইনান কণ্ঠ রোধ হয়ে আসে জেহফিলের হাসি দেখে। সে ভেবে পায় না এই মুহূর্তে জেহফিলকে কি বলবে, সুন্দর নাকি ভয়ঙ্কর। ইনানের দিকে তাকিয়ে থেকে জেহফিল একের পর এক কদম ফুলে পা মারাতে থাকে, যেন ইনানকে দেখিয়ে দেখিয়ে ইনানের পছন্দের জিনিস নষ্ট করছে। ইনানের মাথা ঘুরে উঠল। বৃষ্টিতে সেও ভিজে গেছে। ইনান জানে না অতিরিক্ত ঠান্ডা নাকি জেহফিলের নির্মম রূপ দেখার পর ইনানের মাথার ভেতরটা কাজ করা বন্ধ করে দিয়েছে। ধাপ করে বসে পড়ে ফ্লোরে। আফসা হয়ে আসে চারদিকে। বৃষ্টিতে চোখ খুলে রাখাও দায় হয়ে পড়েছে।
শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লোরের সাথে ইনানের মাথায় আঘাত লাগবে। এই সময়ে শক্ত এক হাত এসে ইনানের মাথা ধরে ফেলে। ইনানের ছোট্ট শরীরটাকে তার দানবের মতো বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। ইনান শুধু অস্পষ্ট কণ্ঠ শুনতে পায় সেই মানুষরূপী দানবটার গর্জন। আমার বাটারফ্লাই, তুমি শুধু আমার, শুধু শুধুই আমার। তোমার প্রায়োরিটি লিস্টের টপে থাকা ব্যক্তি বা বস্তুটি শুধুই আমি, আমি এবং আমি। যদি কেউ এসে আমাকে ক্রস করতে চায় তাহলে তার অবস্থা হবে তোমার প্রিয় ফুলগুলোর মতো, মৃত। জ্ঞান ফিরে ইনানের। মাথা প্রচণ্ড ভারী হয়ে আছে। দু হাতে মাথা চেপে ধরে ওঠার চেষ্টা করে, ব্যর্থ হয়। শরীর গরম হয়ে আছে, মাথার ভেতরটা ফাঁকা, ঠান্ডা। চাদর গায়ে আরও টেনে দিতেই অনুভব করে সিল্কি চাদরটা মসৃণভাবে তার গায়ে পিছলে যাচ্ছে। আধবোঝা চোখ ঝট করে বড় বড় হয়ে যায়। নিজের ভাবনা সঠিক কিনা তা প্রমাণ করতে চাদর উল্টিয়ে নিজ চোখে দেখে আসলেই সে নগ্ন। এক সুতাও তো তার শরীরে নেই। জহফুল তখন রুমে প্রবেশ করে খাবারের ট্রে হাতে। গুড মর্নিং প্রিন্সেস। আদুরে গলা জহফুলের। জহফুলকে দেখা মাত্রই ইনানের মনে পড়ে যায় ভোরের কথা। আতঙ্ক ঘিরে ধরে তাকে। উষ্ণ শরীর মুহূর্তেই হিম হয়ে যায়। চাদরের নিচেই ঠকঠক করে কাঁপতে থাকে। জহফুলের চুল ভেজা, কপালে খুব সুন্দরভাবে একই শেপে পড়ে আছে। তার ঠোঁটে মৃদু হাসি, হাসিটা মিথ্যে। ইনান জানে। বেড সাইড টেবিলে আওয়াজ করে ট্রে রাখে সে। সেই আওয়াজে কেঁপে ওঠে ইনান। জহফিল লক্ষ্য করছে ইনানের কাঁপুনি। হাসি চওড়া করে ইনানের মাথার কাছে বসল। ইনানের কাঁধ আর কোমর উঠে বসালো। ইনান চাদর শক্ত করে নিজের সাথে চেপে ধরল। জহফিলের হাত এত ঠান্ডা যে মরা মানুষের হাত। ইনান এক হাতে জহফিলের বরফ শীতল হাত সরিয়ে দেয়। জহফিলের হাসি থেমে যায়। চেহারায় ভর করে গম্ভীরতা। সেই গাম্ভীর্যও প্রতিস্থাপিত হয়ে ফের মৃদু হাসিতে ইনানের ভয়াতুর মুখ দেখে। ইনানের নরম গাল টেনে চিমটি কেটে। ইউ আর সো কিউট। ইনান ফ্যাল করে চোখ চেয়ে থাকে। অন্য সময় হলে সে লজ্জা পেত, হাসত, জহফুলের বুকে গড়িয়ে পড়ত। কিন্তু এখন সময়টা ভিন্ন। ভিন্ন তার সামনের মানুষটা। আমার ছোঁয়া ভালো লাগে না? খুব স্বাভাবিক কণ্ঠে বলল জহফিল। কিন্তু ইনান ঠিকই ধরতে পারল জহফিলের কথার আড়ালে থাকা অদৃশ্য আক্রোশ। শুষ্ক ঠোঁট ভিজিয়ে নিজেকে নর্মাল রাখার আপ্রাণ চেষ্টা করল ইনান। জহফিলের সাথে খোলাখুলি কথা বলতে হবে। তার আগে জহফিলের মুড ভালো রাখতে হবে। ইনান চাদর ভালো করে জড়িয়ে বলল, আপনার হাত অনেক ঠান্ডা, শীত লাগছিল অনেক। জহফিল ইনানের চোখে চোখ রেখে প্রায় অনেকক্ষণ চেয়েছিল। তারপর খাবার নিয়ে ইনানকে খাইয়ে দিতে লাগলো। ভোরে জ্বর এসেছিল, আই থিঙ্ক এখন কমে গেছে। এরপর নীরবতা। খাওয়ানোর পুরোটার সময় জহফিল একটা কথাও বলল না। কেমন ভাবলেশীন মুখে ইনানকে খাইয়ে দিল। বাতাসে অস্বস্তি টের পেয়েও ইনান চুপচাপ খেতে লাগলো। খাইয়ে দিয়ে জহফিল রুমের বাইরে চলে গেল। এই ফাঁকে জামা কাপড় পরে নিল ইনান। শরীরে জ্বর ভাবটা এখন নেই আর, শুধু মাথাটা ব্যথা করছে। টেবিলের ওপর তার মোবাইল দেখতে পায়। জহফিল তাহলে তাকে মোবাইল দিয়ে দিয়েছে। ফোন হাতে নিল বাবার সাথে কথা বলার জন্য। সাথে সাথেই জহফিলের আগমন। ভ্রু বিকৃত করে শাসনের সুরে বলল, জামা পরেছে কেন? ইনান হতভম্ব। এ কেমন কথা? সে জামা পরবে না তো কি সারাদিন চাদর জড়িয়ে থাকবে? জবাব দাও। জহফিলের গলার আওয়াজ বাড়ল। ইনান বুঝল না আসলে কি বলা উচিত। জহফিলের হাবভাব দেখে মনে হচ্ছে জামা পরে অনেক বড় অন্যায় করে ফেলেছে ইনান। স্ট্রিপ। জহফিলের কড়া আদেশ। ইনান চমকিত হয়। এমন না যে সে তার স্বামীর সামনে উন্মুক্ত হতে লজ্জা পাচ্ছে। তার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে জহফিল স্পর্শ করেনি। কিন্তু ইনান চিন্তিত জহফিলের মনে কি চলছে তা নিয়ে। বাটারফ্লাই, তোমাকে এক কথা কেন দ্বিতীয়বার বলা লাগে? জহফিল রক্তিম চোখে তাকায়। রক্ত টকবক করে ফুটছে তার শরীরের প্রতিটা অঙ্গে। ইনান দুর্বল চিত্তে জহফিলের দিকে তাকায়। এমনিতেই মাথা ঘুরছে, তার ওপর জহফিলের চেঁচামেচি। স্টপ। ইনান ফ্যাকাশে কণ্ঠে বলল, তুমি খুলবে না তাই তো? জহফিলের অস্বাভাবিক শান্ত গলা। ইনান দুপাশে মাথা নাড়ায়। তার আসলেই শরীর ভালো লাগছে না। জহফিল কি তার ওপর অধিকার খাটানোর জন্য এমন করছে? জেফিল প্লিজ, আজকে না।
ইনানের কথার মানে বুঝতে জহফিলের সময় লাগলো না। দ্রুত পায়ে ইনানের কাছে আসে। ওয়েট, তুমি আজকে না দিয়ে কি বোঝালে? তুমি ভেবেছো আমি তোমাকে আদর করব? ইনানের কান গরম হয়ে যায় জহফিলের লাগামহীন কথায়। সেই সাথে বিভ্রান্তি নিয়ে জহফিলের দিকে তাকায়। কাছে না আসলে তাকে জামা কাপড় খুলতে বলছে কেন? জহফিল কঠিন দৃষ্টিতে তাকায় ইনানের দিকে, যেন ইনানের এই নিচু ভাবনা সে মেনে নিতে পারছে না। তখন নজর যায় ইনানের হাতে। ফোন দেখে বলে, কাকে কল করছিলে? বাবাকে। সরল স্বীকারোক্তি ইনানের। একটানে মোবাইল নিয়ে যায় জহফিল। ইনান আশাহত গলায় বলল, আপনি বলেছিলেন মোবাইল দিয়ে দিবেন আমায়। দিব। তার আগে আমি যা বলেছি তা করো। স্ট্রিপ রাইট নাও। থেমে থেমে বলল জহফিল। আপনি এইটুকু বলতে গিয়েই কণ্ঠ জড়িয়ে এলো ইনানের। জহফিলের চোখ থেকে চোখ সরিয়ে নিল। লেডিস শার্টের বোতামে হাত দিতেই জহফিল থামায়। ইনানকে কোলে তুলে নেয় আচমকা। তারপর নিয়ে যায় তার আর্ট রুমে। চেয়ারের ওপর বসিয়ে দিয়ে ইনানকে শুরু করতে বলল। জামা কাপড় খুলে ফেলল। আলোকিত রুমে এভাবে উন্মুক্ত হওয়ায় ইনান লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। ভেবেছিল জহফিলের সামনে লজ্জা পাবে না, অথচ তার দ্বিগুণ লজ্জা পেয়ে উষ্ণ ধোয়া কান থেকে বেরোতে লাগলো। যেখানে জহফিল পোশাকে আচ্ছাদিত, সেখানে তার সামনে এভাবে নগ্ন হয়ে বসাটা সবচেয়ে লজ্জাজনক ইনানের কাছে। সে জড়সড় হয়ে বসে রইল চেয়ারের ওপর। সো ড্যাম পারফেক্ট বেবি গার্ল। জহফিলের আবেশিত কণ্ঠ শুনে ইনান চোখ খোলে। দেখে জহফিল ক্যানভাস সামনে নিয়ে তার 4 হাত দূরত্বে বসে আছে। জহফিল এখন ছবি আঁকবে তার। ভাবনা মাথায় আসতেই হাত আড়াআড়িভাবে বুকের কাছে নিয়ে গেল। হাত ছাড়াও। জহফিল রং প্যালেটে নিয়ে বলল। দ্বিতীয়বার এক কথা বলবো না। ইনান কাঁপতে কাঁপতে হাত সরিয়ে ফেলে। জহফিল উঠে গিয়ে সবগুলো পর্দা টেনে দেয়। ঘর অন্ধকার রুম। ইনানের কাছে এসে 3টে মোম জ্বালিয়ে সোজা করে ইনানের পাশের টেবিলে রাখে। ইনানের চুলগুলো গলার কাছে সুন্দরভাবে ভাঁজ করে রাখল। হলদেটে আলোয় ইনানের ধনুকের মতো বাঁকানো নিখুঁত নিখাত দেহের দিকে মহাবিষ্টের ন্যায় চেয়ে থাকে সে। তার বাটারফ্লাই যেন সদ্য প্রস্ফুটিত হওয়া স্নিগ্ধ গোলাপ। না, গোলাপের চেয়েও স্নিগ্ধ। ঝুঁকে এসে ইনানের কপালে চুমু খায়। ইনানের হাত দুটো নিয়ে নিজের শার্টের বোতামের ওপর রাখে। ইশারা করে ইনানকে। ইনান মাথা নিচু করে জহফিলের শার্টের বোতাম খুলতে নিলে জহফিল তর্জনী দিয়ে ইনানের চিবুক ধরে ওপরে তোলে। ডিপ ভয়েসে আদেশ দেয় ইনানকে। আইস অন মি বেবি গার্ল। জহফিলের চোখে চোখ রেখে ইনান একটা একটা করে বোতাম খুলতে লাগে। তার হাত তিরতির করে কাঁপছে। জহফিলের প্রতি ভালোবাসার যেই অনুভূতি এতদিন জহফিলের আচরণের কারণে সুপ্ত অবস্থায় ছিল, সেই অনুভূতি মাথাচাড়া দিয়ে উঠেছে আবার। জহফিলের চোখে হারিয়ে যেতে মন চাইছে ওই নির্দয় তমসাচ্ছন্ন আবেগহীন ধূসর চোখে। বোতাম খোলা শেষে জহফিল শার্ট ছুঁড়ে ফেলে দেয়। ইনানের কানের লতিতে কামড় দিয়ে ফিসফিস করে বলে, আই ওয়াজ হাফ নেকেড। এবার আর লজ্জা পাবে না। ইনান ঘোর লাগা জহফিলের সৌষ্ঠব্দ দেহে ওপর থেকে নিচ অবধি খুঁটে খুঁটে দেখে। জহফিলের শ্যামবরণ শরীর, এ যেন নিখুঁত আর্ট। তার আঁকা আর্টের মতোই যেন জহফিল নিজের দেহটাকেও আর্টে রূপান্তরণ করেছে। এত চমৎকার। মোমের আলোয় জহফিলের পেটানো শরীর মাদকের মতো টানছে। তার হাত আপনা আপনি চলে যায় জহফিলের বুকে। জহফিল ইনানের দৃষ্টি পরখ করে এগিয়ে এসে ইনানের বক্ষ ভাঁজে গভীর চুমু দিয়ে সরে আসে। বসে পড়ে ক্যানভাসের সামনে। শুরু করে তার প্রিয়তমাকে রং তুলির আঁচড়ে জীবন্ত করার কাজ। আঁকার নিমিত্তে জহফিল যতবার ইনানের সুগঠিত উরজে দৃষ্টিপাত করে, ততবার ঝাঁকুনি দিয়ে ওঠে ইনানের তনুদেহ। রাঙ্গা হয় তার গাল, চোখে আকাঙ্ক্ষা, ঠোঁটে ফুটে অদৃশ্য লাজুক হাসি, যেটা জহফিল ছাড়া আর কেউই দেখে না, স্বয়ং ইনানও না। ইনানের চোখের ভাষা দেখে জহফিল বাঁকা হাসে। তার সেনোরিটা ঠিক তার স্কল্পচার বানানোর মাটির মতো। সে যেমনটা চাইবে, যেই ছাঁচে ফেলবে, ঠিক সেই রূপ ধারণ করবে ইনান, করতে বাধ্য। আমি একজন এতিম। বোঝাবার পর এই শব্দটার সাথে বেশিরভাগ পরিচিত হয়েছে। শুধু আমি না, এই আশ্রমের 90% ছেলে মেয়ে এতিম। তাদের বাবা মা ছাড়া অন্যান্য কোনো আত্মীয় স্বজন নেই।
বাকি 10 ভাগের কারো মা নেই। বাবা নতুন জীবনের আশায় সন্তানকে দিয়ে গেছে, কিংবা তাদের দুঃসম্পর্কের আত্মীয় আছে। মাঝে মাঝে এসে দেখে যায় আমার নাম ছিল না, এতিমের স্যার আঙ্কেলের নাম দিয়েছিল। কে নাম দিয়েছিল আমার খেয়াল নেই, না থাকারই কথা, কেননা তারা যদি আমাকে ওই নামে ডাকতো আমি কোনোদিন সাড়া দিইনি। এই ছেলে বলে ডাকলে আমি সাড়া দিতাম। ফলস্বরূপ আমার ডাকনাম ছিল এই ছেলে। আমার মা নেই, বাবা নেই, তারা কোথায় আমি জানি না, কোনোদিন জানতেও চাইনি। এ নিয়ে আশ্রমের হেড আঙ্কেলে আমাকে একবার ডেকেছিল, যখন বয়সটা 15 বছর। নট শিওর। আঙ্কেলের ভাষ্য মতে আমি একজন অদ্ভুত, তার মতে আর 5টা ছেলের মতো নই, হওয়ার কথাও না। ম্যাচুরিটি শব্দটা জানার আগে এর গুণ আমার মধ্যে প্রবেশ করেছিল। নিজেকে অতিরঞ্জিত করছে না, যা সত্যি তাই বলছি। নিজ সম্পর্কে বাঁচানো আমার ধাতে নেই। আমি কখনো খেলাধুলা করিনি। আমার বয়সের ছেলেমেয়েরা কত খেলা খেলে, কিন্তু আমার ভালো লাগতো না, কারণ এসব ছেলেমেয়েরা আমার সমান হলেও তাদেরকে হাঁটুর বয়সে মনে হতো। বাচ্চাদের সাথে খেলাধুলা, হাসি ঠাট্টা করা খুবই বিরক্তিকর এবং অসহ্যকর একটা কাজ। ওরা যেসব খেলাধুলা কি আনন্দ খুঁজে পায় আমি জানি না, জানতেও চাই না। ওদের জীবন, ওরা যা ইচ্ছা করুক। আমার ভালো লাগতো বই পড়াও, না ফিকশনাল না, নন ফিকশনাল বই। যেসব বই পড়ে আমি কিছু জানতে পারবো, শিখতে পারবো, সেসব বইয়ের আমার ঝোঁক ছিল বেশি। হিউম্যান সাইকোলজি নিয়ে বই ছিল আমার প্রিয় চন্দ্রা। যেখানে অন্যরা মাঠে হইহুল্লোড় করত, সেখানে আমি লাইব্রেরির এক কোনায় বই নিয়ে বসে পড়তাম। ছেলেমেয়েরা আমাকে ভয় পেত, কারণটা আমি জানি। আমি বড়দের মতো মুখ গম্ভীর করে রাখতাম, কথা বলতাম গুনে গুনে, প্রয়োজন ছাড়া কারো কথার উত্তর দিতাম না। যা বলছিলাম, আঙ্কেল আমাকে ডেকে নিল একদিন। তিনি অবাক হয়েছিলেন আমি এ পর্যন্ত কেন আমার ফ্যামিলিকে নিয়ে কোনো প্রশ্ন করিনি। তিনি আরো অবাক হলেন যখন আমি উত্তর দিলাম যে এসব জানার আগ্রহ আমার নেই। আর একটা কথা বলে নেই, তিনি কিন্তু আমাকে ব্রিটিশ বলে ডাকতেন। কেন ডাকতেন পরে বলছেন। স্বভাবে আমার আলাদা বৈশিষ্ট্য, আমার ছোটবেলা থেকেই তিনি খেয়াল রেখেছিলেন। তিনি আমাকে বললেন, আমাকে তিনি পেয়েছিলেন আলাদাভাবে। অন্য বাচ্চাদের পেয়েছিল রাস্তায়, নয়তো ডাস্টবিনে। আমাকে পেয়েছিল জঙ্গলে, একদম গভীর জঙ্গলে, যে জঙ্গলে মানুষের যাওয়া আসার সম্ভাবনা 1%। তিনি নাকি একদিন ধাওয়া খেয়েছিলেন কোনো এক কারণে। লোকের ধাওয়া খেয়ে গভীর জঙ্গলের মাঝে দৌড়াতে লাগলেন। ওনার মতো লোকের দৌড়ানি খাওয়াটা ওনার ভাগ্যে লেখা ছিল। তাই তো তিনি বটগাছে নিচে ময়লা তোয়ালে জোরানো আমাকে পড়ে থাকতে দেখে তুলে নিয়ে এসেছিলেন। তিনি বলেন, আমাকে যখন দেখেন আমি নাকি কান্নাও করিনি, হাসিও নেই, একদম চুপচাপ চেয়েছিলাম ওনার দিকে। আমার শ্যামলা গায়ের রং ওনাকে জঙ্গলের গাঢ় সবুজ পাথর থেকে উজ্জ্বল লাগছিল। বেঁধে আমাকে তার নজরে পড়ে। আসলে কি তা বিশ্বাসযোগ্য? উনি নিজেকে প্রশ্ন করেন, আবার নিজে উত্তর দেন। বিধাতার ইচ্ছে ছিল আমাকে বাঁচানোর। আমার ধূসর চোখ, শ্যামলা গায়ের রঙেও আমাকে নাকি বাঙালির মতো লাগছিল না। আমার শারীরিক পরিবর্তন নাকি হলিউড মুভিতে অ্যাক্টিং করা টিনের ছেলেদের মতো ছিল। তাই তিনি আমাকে ব্রিটিশ বলে ডাকতেন। জেফিল নামের ইতিহাস সংক্ষিপ্ত করে বলি। বই পড়তে পড়তে এই নামটা মাথায় গেঁথে যায়। নিজের নতুন নাম দেই, জেফিল এহসান। যদিও এই নামে কেউই আমাকে চিনত না, জানাই তো না কাউকে, চিনব কিভাবে? আমি শুধু হেড অফিসে গিয়ে বললাম আমি নাম চেঞ্জ করব। আঙ্কেল বিনা বাক্যে আমার কথা মেনে না। আমার আর্টের প্রতি আগে কিন্তু ঝোঁক ছিল না। আমাদের সবাইকে প্যাস্টেল পেন্সিল রং দিত আঁকাকি করার জন্য। সবাই আঁকত ফুল, ফল, পাখি, কত কিছু, কিন্তু আমার খাতায় সাদা থাকতো। কি আঁকতাম? ফুল আমার পছন্দ না, প্রিয় ফুল বলে কিছুই নেই আমার। যেটা মনে ধরবে না সেটা আঁকবো কিভাবে? কোনো কিছু আঁকার মন মানসিকতা থাকতো না। তাই সাদা খাতাকে ভরাট করার জন্য রং দিয়ে সরল রেখা আঁকতাম। সবাই হাসাহাসি করত কিসব রেখাটাকে এঁকেছি বলে। আমি পাত্তা দিতাম না। দিয়ে লাভ আছে? তার আমার জীবনে কোনো ভূমিকা রেখেছিল? রেখেছে না রাখবে? যে তাতে পাত্তা দিব? আমি নির্বিকার থাকতাম। আমার অন্ধকার ভালো লাগে, শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ আমার। তাই এতিমখানায় শত শত বাচ্চাদের মাঝে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম। মন টিকত না। আশেপাশে এত মানুষ থেকে আমি সম্পূর্ণ একা ছিলাম। বোধহয় সেই সময়টাতে প্রিয় মানুষদের সাহায্যের তাগিদ অনুভব করতাম। শান্ত মন ছটফট করত। একটু আদর যত্ন বাবার আসে, কেয়ারটেকাররা সবাই যত্ন করত, কিন্তু এসব তো মিথ্যে। তারা বেতনের জন্য যত্নের নাটক করত। আমি তো চাইতাম বিনিময় ছাড়া যত্ন, যে যত্ন আসবে মন থেকে।
এই যত্নের জন্য ছটফটে হলাম একটা ঘটনা দেখার পর। আশ্রমের এক ছেলের বাবা এসেছিল একদিন, হাতে কত রকমের গিফট, সাথে আরেক মহিলাও এসেছিল, জানি না কে। তবে তারা দুজন ছেলেটাকে কাছে পেয়ে কপালে গালে চুমু দেয়, মাথায় হাত বোলায়, গাল টেনে দেয়। আমি জানালায় দাঁড়িয়ে স্বপ্ন দেখেছি। ওই বাবার চোখে কিন্তু মিথ্যা অভিনয় ছিল না। মহিলাটার আবদ্ধমস্তক মিথ্যে ঢাকা থাকলেও বাবার ভালোবাসাটা পবিত্র এবং সত্য ছিল। আমি অনুভব করতে পেরেছি। ঠিক সেই সময় আমার কঠিন সত্তা, গভীর মন খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করতে থাকে। আমি জেফিল, অস্থির হয়ে যাই কারো যত্ন পাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য, যার চোখেই তাকাই তার চোখেই করুণা, নয়তো ভান, যার ফলে প্রত্যেকটা মানুষের প্রতি ঘৃণা জন্মে যায়, মানব জাতির প্রতি। একাকিত্বে ভুগতে থাকি সারাটা সময়। যত্নের অভাবে আমার কঠিন মনটা কুকড়ে যেত, তীব্র যন্ত্রণা হতো বুকের ভেতর। মানব জাতি এত অদ্ভুত কেন? আমি তো কারো থেকে টাকা পয়সা সম্পদ কিছুই চাইছি না, চাইছি শুধু একটা যত্ন, মমতা। স্নিগ্ধ পরশে মাথায় হাত বুলিয়ে দেবে, মিষ্টি এসে বলবে, কেমন আছে সেফিল? ব্যাস, এইটুকুই তো চাওয়া। তা অতীতে এত কৃপণতা? আমার মনে হতে থাকে এই দুনিয়ায় আমার জন্ম হয়েছে একা থাকার জন্য। কোটি কোটি মানুষের মাঝে থেকেও আমি একা, নিঃস্ব। আমি আমি যে এতিম। মনে হলো বেঁচে থাকার মানে কি? যে জীবনের শান্তি নেই, সে অশান্তিময় জীবন বাঁচিয়ে রাখার কি দরকার? কাঁচার থেকে ধারালো ব্লেড খুলে প্রথমবারের মতো হাতে আঘাত করলাম। রক্ত গড়িয়ে পড়তে লাগলাম, হাত বেয়ে ফ্লোরে, এবং আশ্চর্যজনকভাবে আমার কোনো অনুভূতি হলো না। আবার দিলাম, না, কোনো কিছু ফিল হলো না। তাহলে আমি মরবো কিভাবে? মাথার মৃত্যুর চিন্তা করতে থাকতো সবসময়। এর মাঝে একবার ওই ছেলেটার সাথে দেখা হয়েছিল, আশ্রমের পেছনে দোল খাচ্ছিল। ছেলে হয়ে মেয়েদের মতো দোল খেতে দেখে আমার খুব রাগ হলো। এতে আনন্দের কি আছে যে দাঁত বের করে হাসতে হাসতে দোল খেতে হবে? আমি সে প্রথমবার আশ্রমের ছেলেদের কারোর সাথে নিজ থেকে কথা বললাম। আমি ওর সামনে দাঁড়াতেই ও দোল খাওয়া থামায়। চোখে স্পষ্ট ভয় ছিল। আমার ভালো লাগলো ওর ভয় দেখে। জিজ্ঞেস করলাম, তোমার বাবা যখন তোমার কপালে চুমু দিয়ে চলে হাত বুলিয়ে দিয়েছিল, তখন অনুভূতিটা কেমন ছিল? ছেলেটা আমার কথার উত্তর না দিয়ে দোলনা থেকে নেমে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। আমার ভালো লাগে না যখন কেউ কথার উত্তর না দেয়, অভদ্র মনে হয়। এই ছেলেটা একটা অভদ্র। পড়ালেখা করে কি শিখলো? অভদ্রতা মেয়ে। আমি ছেলেটার গেঞ্জির কলার টেনে ধরলাম। ভয় পেল। ওর ভয় ভয়ে চোখের দিকে তাকিয়ে আমি পুনরায় একই প্রশ্ন করলাম। যখন সে উত্তর দিল না, আমি শরীরে আগুনের আস্ফালন টের পেলাম। মুষ্টাঘাত করলাম ওর নাক বরাবর। ও চিৎকারের সুযোগ পেল না। তার আগেই ওর মাথার মধ্যে মারতে থাকলাম ক্রমাগত। ওকে মেরে কেন যেন খুব শান্তি পাচ্ছিলাম। সেই শান্তির আশে আরো মারতে লাগলাম। ওর রক্তে আমার হাত রঞ্চিত হয়ে গেল। নিজের রক্ত ছাড়া প্রথম অন্য কারো রক্ত দেখেছে। সেই রক্ত দিয়ে মাটিতে ফুল আঁকলাম। আমার মন পুলকিত হলো ফুলটা দেখে। কি চমৎকার ফুল, কি চমৎকার ফুলের রং, রক্তিম রঙা। ছেলেটা পরে কমপ্লেন দিল আমার নামে। কেউই বিশ্বাস করল না, কারণ সবাই জানে আমি শান্ত। এসব মারামারির আশেপাশেও নেই আমি। সেই থেকে আমার আর্টের প্রতি টান বাড়ল। সুইসাইডের চিন্তা বাদ দিয়ে আর্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। দিন নেই রাত নেই খালি আঁকাআঁকি করতাম। ঠোঁটে হাসি ফোটার প্রথম কারণ হয়ে ওঠে পেইন্টিং। দ্বিতীয় কারণ আমার বাটারফ্লাই। আমি যখন আমার নিজ টাকায় কিনে বাড়িতে শিফট হলাম, তখন বয়স কতই বা খেয়াল নেই, তবে টিনেজ ছিলাম। বাড়িটা পরিত্যক্ত। আমি এর চেয়ে লাক্সারিয়াস বাড়ি অ্যাফোর্ড করতে পারতাম, কিন্তু এই বাড়িটার পেছনে জঙ্গল আর নিরিবিলি হাওয়ায় আমি কিনে নিলাম নিচের তলে পরিত্যক্ত গোডাউন। পুরো বাড়িটাকে ভূতের বাড়ি বললে ভুল হবে না। আর একটা কথা, পেছনে এই জঙ্গলটা অনেক বিস্তৃত, এর শেষ নেই আমার জানা মতে। এই গভীর জঙ্গলের মাঝে আমাকে পাওয়া গিয়েছিল, তাই এই বাড়িটা থেকে পুরুষে ওঠে। আর্টিস্ট হিসেবে পরিচিত হই ন্যাশনালি প্লাস ইন্টারন্যাশনালি। মোট অঙ্কের টাকা ইনকাম করতে থাকে প্রতিটা আর্টে। ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়, গাড়ি হয়, কিন্তু বাড়ি আর কেনার ইচ্ছে জাগেনি। ঘরের জন্য আসবাবপত্র বানাই, আর্ট করি, কিন্তু সাজে না ঘর, অযত্নে ফেলে রাখি। আমার আর্ট রুমটাই সবচেয়ে সুন্দর করে সাজে। সব সরঞ্জামের জন্য আলাদা শেলফ কিনে তাকে তাকে রাখি। পড়ালেখা করি নামে মাত্র। যেটুকু জানা দরকার সেটুকু জানার পর পড়ালেখার প্রতি আর আগ্রহ আসে না।
হিসাব বিজ্ঞানের র্যাওমেল, আর্থিক অবস্থার বিবরণী, ফিনান্সের আদর্শ বিচ্যুতি, এসব জেনে আমার কোনো লাভ আছে? আমি তো এসব কাজে লাগাবো না। দিন রাত আর্ট করি, এতে সেটা আঁকি, যা মনে আসে তাই আঁকি। কিন্তু ওই যে একাকিত্ব সাময়িক সময়ের জন্য আড়াল হলেও আমার পিছু ছাড়েনি, আছার মতো লেগেছিল। সম্মান, টাকা, ঐশ্বর্য সবই আছে আমার, কিন্তু ভালোবাসা একটা জিনিসের জন্য আমি ভেঙে পড়ি। আঁকতে আঁকতে একটা সময় হতাশ হয়ে পড়তাম। আমার দরকার ছিল ভালোবাসা, দরকার ছিল একটা জড়িয়ে ধরার অনুভূতির। কর্মক্ষেত্রে বিভিন্ন মানুষদের জড়িয়ে ধরতে হয় প্রথম দেখা, তবে সেই জড়িয়ে ধরাটা ছিল ফর্মাল, কেউ আমাকে মন থেকে জড়িয়ে ধরেনি। এগুলো ছিল সব ফর্মাল হাগ, যা খালি লোক দেখানো, যেখানে ভালোবাসাময় উষ্ণতা ছিল না। প্রতি মুহূর্তে ভালোবাসার অভাব বোধ করতাম প্রচন্ড। আমি যখন অসুস্থ হতাম নিজে নিজে সেবা করতাম। জ্বরে গা কাঁপুনি দিয়ে উঠলে অসুস্থ শরীর নিয়ে নিজের কাপড়ে নিজেই ভেজা কাপড় দিতাম। অসুস্থতা নিয়েও রান্না করতাম। জ্বরের ঘরে বেহুশ হয়ে মরে থাকলেও কেউ ছিল না আমাকে দেখার। আমি চাইতাম কেউ একজন থাকুক আমার সাথে, বাবা মা না, নিজের একান্ত একজন মানুষ থাকুক, যে আমি ঘরে ফেরার সাথে সাথে হাসি মুখে ওয়েলকাম জানাবে। আমার ক্লান্ত মুখ থেকে জিজ্ঞেস করবে, আজকে দিনটা কি বেশি খারাপ কেটেছে? খারাপ লাগার কারণ জানতে চাইবে। আমি যখন অসুস্থ থাকবো সে মানুষটা আমার পাশে বসে যত্ন করবে। এখানে যত্ন বলতে আমি কিন্তু রান্না বান্নার কথা বলছি না। দরকার হলে জ্বর থাকা অবস্থাতেই আমি রান্না করব, সব কাজ করব। শুধু সেই মানুষটা পাশে বসে ভালোবাসার সাথে মাথায় হাত বুলিয়ে দিক, কপালে ছোট্ট করে চুমু দিক, শক্ত করে জড়িয়ে ধরুক, আমার নাম ধরে আদর করে ডাকুক, আর কিছুই না। এই ভালোবাসার মানুষ আমি খুঁজে পাইনি। যেখানে সমস্ত মনুষ্য জাতির প্রতি ঘৃণা জন্মেছে, সেখানে কিভাবে আমি ভালোবাসার মানুষ খুঁজতে পেরেতাম? আমার একান্ত মানুষ নেই। এই কথাটা আমার তৈরি, অথচ আমার তৈরি কথাই আমাকে মুচড়ে দিতে লাগলো প্রতিনিয়ত। আবারও সুইসাইডের কথা চিন্তা মাথায় এলো। ব্লেড দিয়ে হাতে পোঁচ দিলাম, কিছু অনুভূত হলো না। ভাবলাম ব্লেড হয়তো আমার শরীরে অনুভূতি জাগাতে অক্ষম, তাই স্কাল্পচার বানানোর ধারালো ছুরি দিয়েও হাত কাটলাম। 2 হাতের পর অনেকগুলো পোঁচ দিলাম। অনুভূতি যেন কঠিন সেগুলো আবদ্ধ ছিল, কোনো কিছুই ফিল হতো না। বুঝলাম না আমার ভেতরে কি কোনো অনুভূতি নেই। বিরক্ত হলাম নিজের প্রতি, মরে যাওয়ার সহজ উপায় খুঁজতে লাগলাম। তারপর আমার অগোছালো ভালোবাসাহীন উদ্দেশ্যহীন জীবনের একদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি এক রমণীকে। জীবনে প্রথমবারের মতো কোনো রূপসী কন্যা আমার স্বপ্নে এসেছিল। তার হাতে রুদ্রঞ্জন ফুল, লম্বা হালকা গোলাপি গাউন পরনে, ঘন পল্লব বিশিষ্ট চোখে আবেদন, ঠোঁটে দুষ্ট হাসি, পেছনে ব্যাকগ্রাউন্ড ট্রিমে। স্বপ্নটা স্বপ্নের চেয়েও সুন্দর ছিল। আমার মনে হয়েছিল এক টুকরো হ্যাভেন আমার স্বপ্নে উকি দিয়ে গেল। ঘুম ভাঙার পর আমি অস্থির হয়ে যাই। আমার ভূতুরের ঘরের মাঝে মেয়েটাকে খুঁজতে থাকি। কি পাগল আমি, তাই না? আসলে পাগল। মেয়েটাকে স্বপ্নে যেমন দেখেছিলাম ঠিক সেভাবেই তুলে ধরে ক্যানভাসে। আমার মনে হতো আমার স্বপ্ন দেখে মেয়েটির কোনো অস্তিত্ব ছিল না, কারণ এরকম কোনো মেয়েকে আমি বাস্তবে দেখিনি। আমার ব্রেন শার্প। তারপর 3 দিন আমি রমণীকে বিভিন্ন আঙ্গিকে স্বপ্ন দেখি। প্রত্যেকটা স্বপ্নকে আমি তুলের আচরে ক্যানভাসে থাকে। এক চমৎকার দেখতে এই মেয়েটা, যে আমি নিজের আঁকা ছবি থেকে নিজের চোখ সরাতে পারি না। মেয়েটাকে দেখার পর আমার চিত্ত চঞ্চল হয়ে ওঠে। পাগল হয়ে যায় মেয়েটাকে পাওয়ার জন্য। আমার মনে হতে থাকে এই মেয়েটি আমার ভালো থাকার ঔষধ। আমার একাকিত্ব ঘোচানোর জন্য এই মেয়েটাকে লাগবে। আমার একান্ত মানুষ এই মেয়েটাই। কতবার চুমু খেয়েছে ক্যানভাসে হিসেব নেই। ছবি আঁকার সাথে সাথে চুমু দিতাম, রঙে ঠোঁট ভরে যেত। আমি কেয়ার করতাম না, মন না ভরা অবধি ছবিতে চুমু দিয়েই যেতাম। এতটাই পাগল হয়ে গিয়েছিলাম আমি। কিন্তু এই বৃহৎ পৃথিবীতে কোথায় খুঁজব আমার স্বপ্নের হৃদয় হরণীকে? যেদিন বুঝেছিলাম আমি আমার প্রাণপ্রিয়াকে খুঁজে পাবো না, সেদিনই এই অর্থহীন প্রাণটাকে নাশ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি জানি না এটা আসলে অলৌকিক কিনা, তবে সেদিনই আমার জীবনের মোড় ঘুরে গেল। কি মনে করে সেদিন ভার্সিটি যায় এবং আমার হৃদয় থমকে দিয়ে আমি আমার হৃদয় হরণে দেখা পাই। ভার্সিটি গেটের সামনে কতগুলো কেকের ব্যাগ হাতে, ঠোঁটে সেই দুষ্টু হাসে। আমার পা থমকে যায়, শরীর অসাড় হয়ে যায়। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারিনি যে
আমার ভালোবাসা আমার কাছে এসে ধরা দিয়েছে। তাও আবার সেদিন যেদিন আমি দুনিয়াকে চিরতরে বিদায় জানানোর প্ল্যান করেছিলাম। নিজের উপর রাগ হতে লাগলো। কেন এর আগে ভার্সিটি এলাম না? ও যে ক্লাসরুমে ঢুকলো, সে ক্লাসরুমের পেছনে দরজা দিয়ে ঢুকে একটা সিটে বসে পড়লাম। সারাক্ষণ ওর চঞ্চলতা মুগ্ধ চোখে দেখতে লাগলাম। ও যখন আমার কাছে আসলো, আমার বুকের মধ্যে চলা ত্রিন ত্রিম আওয়াজ বেড়ে যেতে লাগলো। মনে হলো এই বুঝে পুরো ক্লাস আমার হৃদয়ের শব্দ শুনে ফেলল। ও কাছে আসলো, আমার সামনে জার কেক সামনে রাখলো। আমি আঁকার ভান করে আঁকে বুকে করতে লাগলাম, কিন্তু আমার মন ছিল সামনে দাঁড়ানো আমার ভালোবাসার কাছে। ওর নিজ থেকে পরিচিত হতে চাইলাম, আমিও হতে চাইলাম, কিন্তু যখন দেখলাম ওর সাথে আরো একটা ছেলে আছে, তখন আমার প্রজাপতির উঠতে থাকা হৃদয়ে ক্রোধের আগুন জ্বলতে থাকলো। যে আগুনের সব প্রজাপতি পড়ে ছাই হতে লাগলো। আমি গম্ভীর মুখে নিজের নাম বললাম। ওর নাম জানলাম, আমার পছন্দ হয়নি। ওকে দেখা মাত্র আমার মনে যে নামটা এসেছিল তা ছিল বাটারফ্লাই, যে কিনা আমার মৃত হৃদয়ে হুট করে উড়ে এসে জীবিত করে তুলেছে। আমি পুরোটা ক্লাস ওকে দেখে যেতে লাগলাম। ছুটির শেষে ওকে ফলো করতাম, শুধু ভার্সিটি না, সব জায়গাতে ওকে ফলো করতে লাগলাম। যেই আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতাম, সেই আমি ওর জন্য ইনস্টা টুইটার ডাউনলোড করে ওকে ফলো করতে লাগলাম। ওর প্রতিটা ছবি সেভ করে রুমে টানিয়ে রাখলাম। ও কোথায় যায়, কি করে না করে সব স্টক করতে লাগলাম। আমি অবসেসড হয়ে গিয়েছিলাম ওর প্রতি। প্রত্যেকটা মুহূর্ত বাটারফ্লাইয়ের চিন্তায় বিভোর থাকতাম। নানা কৌশলে ওর বাবার সাথে সম্পর্ক ভালো করে ওকে নিজের কাছে রাখার চেষ্টা করি। বিয়ের চিন্তা এত দ্রুত ছিল না, কিন্তু ওকে ওর ফ্রেন্ডদের সাথে মেলামেশা সহ্য হলো না আমার। আমি চাই সব মানুষের থেকে ওকে আলাদা রাখতে, সবার থেকে ওরা দূরে সরাতে। ওর শেষ এবং একমাত্র মানুষটা আমি হব, শুধুই আমি। তাই ছক্কস ওকে বিয়ে করি। তোর ফ্রেন্ডদের সাথে মেলামেশা কমলো না, ওর সাথে ওর বন্ধু বান্ধবদের সখ্যতা দেখে আমার এত রাগ উঠল, পৃথিবীর ধ্বংস করার মতো রাগ। যদিও আমাকে কম গুরুত্ব দেয়, যদি আমাকে ছেড়ে চলে যায়, যদি আবার একাকিত্বের মাঝে ফেলে দেয়, আমি ওকে ওদের থেকে আলাদা করার সব ধরনের চেষ্টা করি। আমার বাটারফ্লাইয়ের গলায় সুতো বেঁধে নিজের করার জন্য, আমার বাটারফ্লাইয়ের গলায় সুতো বেঁধে নিজের করার জন্য যা করার লাগে সব করব, সব। আমার বাটারফ্লাই শুধুই আমার। আমার বাটারফ্লাইয়ের উড়াল ক্ষমতা থাকবে একটা নির্দিষ্ট জায়গায়, একটা নির্দিষ্ট ফুলের কাছে। রোদরঞ্জন ফুল, বিষাক্ত মধুচার। আমি হব আমার বাটারফ্লাইয়ের রোদরঞ্জন, যে বিষাক্ত মধুর একমাত্র ভাগিদার সেই কোমল টানার প্রজাপতি, যা পান করে অন্যান্য ফুলের কাছে যাওয়ার শক্তি হারিয়ে ফেলবে সে। দুর্বল ও নত হয়ে পড়ে থাকবে সেফিল নামক বিষাক্ত রোদরঞ্জনের কাছে।